ওয়েলকাম টু কনসেপসিয়া পলিটিকা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আচরণবাদী দৃষ্টিভঙ্গি বা বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। এই যে আচরণবাদী দৃষ্টিভঙ্গি, এর জন্ম হয় কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রে, এবং এর জন্ম হয় বিংশ শতকের একেবারে গোড়ার দশকেই। 1900 সাল পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার একমাত্র দৃষ্টিভঙ্গি হিসাবে প্রাধান্য বিস্তার করেছিল কিন্তু সাবেকি দৃষ্টিভঙ্গি। এই সাবেকি দৃষ্টিভঙ্গির প্রতিবাদ হিসাবে জন্ম হয় আচরণবাদের। কেন সাবেকি দৃষ্টিভঙ্গির মূলত দুটি বিষয়ের উপর প্রতিবাদ করে আচরণবাদ। এই দুটি বিষয় কি কি না, একটা হচ্ছে সাবেকি দৃষ্টিভঙ্গির এই প্রতিষ্ঠান কেন্দ্রিক আলোচনা, অর্থাৎ রাষ্ট্র এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান এগুলোর মধ্যেই সীমাবদ্ধ রেখেছে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে। আর দ্বিতীয়ত হচ্ছে কি না, রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনাটা ছিল মূল্যবোধ যুক্ত, অর্থাৎ কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, এইগুলোর উপর অত্যধিক গুরুত্ব আরোপ করেছে। ফলে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা মূল্য নিরপেক্ষ হয়নি। কেননা সেখানে কি হয়েছে, এই মূল্যকে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে রাষ্ট্র দার্শনিকদের ব্যক্তিগত মতামতটা কিন্তু অগ্রাধিকার পেয়েছে, এবং তারা পূর্বানুমানের ভিত্তিতে এটা ঠিক করার চেষ্টা করেছেন যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, এটা করলে উচিত হবে এটা করা অনুচিত হবে, এই পদগুলো তারা নির্দেশ করেছেন। আচরণবাদ চাইল কি না, আচরণবাদ চাইল যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে এই প্রতিষ্ঠান কেন্দ্রিক আলোচনার বাইরে নিয়ে আসতে এবং রাষ্ট্রবিজ্ঞানকে মূল্য নিরপেক্ষ করতে, অর্থাৎ একটা ভ্যালু ফ্রি সায়েন্স হিসাবে প্রতিষ্ঠা করতে। আচরণবাদীরা বললেন যে এই যে রাষ্ট্র বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে কাদের দ্বারা চালিত হয়? এগুলো মানুষের দ্বারা। মানুষ রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করার পর এইগুলোকে পরিচালনা করে। তাহলে আমাদের অবশ্যই মানুষের এই রাজনৈতিক আচরণটাকে অবশ্যই বিশ্লেষণ করতে হবে। মানুষের রাজনৈতিক আচরণটাকে যদি আমরা বিশ্লেষণ না করি তাহলে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান ভিত্তিক হিসাবে গড়ে তোলা যাবে না। অর্থাৎ আচরণবাদীরা চাইলেন যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান ভিত্তিক হিসাবে গড়ে তুলতে, এবং এই যে মূল্যবোধযুক্ত যে রাজনীতির আলোচনা এতদিন ধরে চলে আসছিল, সেই মূল্যবোধযুক্ত রাজনীতির বিরোধিতা করে তারা বললেন যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা হবে মূল্য নিরপেক্ষ। অর্থাৎ একজন গবেষক যখন গবেষণা করছেন তখন কি না, তখন তিনি কিন্তু তার গবেষণা সম্পর্কে নিরপেক্ষ থাকবেন। অর্থাৎ গবেষণার ফল যেটা বেরিয়ে আসবে তিনি সেটাই গ্রহণ করবেন। যেমন একটা উদাহরণ দিই, যে প্রকৃতিবিজ্ঞানে কি হয়, এই দুভাগ হাইড্রোজেন এবং 1 ভাগ অক্সিজেন যদি আমরা দিই তাহলে সবসময় জলই পাবো, তাই তো? তাতে যেই মেশাক না কেন, যেখানেই মেশাক না কেন, এখানে কিন্তু যিনি মেশাচ্ছেন তার ব্যক্তিগত মতামত কিন্তু কোনো রকম গুরুত্ব পায় না। তেমনি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা একজন গবেষক যখন গবেষণা করছেন তখন কিন্তু তার এই ব্যক্তিগত মতামতটা কিন্তু গুরুত্ব পাবে না। অর্থাৎ তিনি সেটা বিশ্লেষণ করছেন, তার পরিপ্রেক্ষিতে যা ফল বেরিয়ে আসবে সেটাকেই তিনি গ্রহণ করবেন। এটাই হচ্ছে মূল্য নিরপেক্ষ। এক্ষেত্রে কোনটা ভালো হবে কি কোনটা খারাপ হবে, বা কোনটা ন্যায় হবে বা কোনটা অন্যায় হবে, কোনটা সঠিক হবে বা কোনটা বেঠিক হবে, এই প্রশ্নগুলো কিন্তু কোনো গুরুত্ব পাবে না। অর্থাৎ কি হওয়া উচিত এই প্রশ্নটা কোনো রকম আসবে না গবেষকদের কাছে। গবেষকদের গবেষণার পরিপ্রেক্ষিতে যেটা বেরিয়ে আসবে সেইটাই কিন্তু তিনি প্রকাশ করবেন। এই দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তারা গুরুত্ব আরোপ করলেন। অর্থাৎ এতদিন ধরে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কেন্দ্রিক যে আলোচনা, আচরণবাদীরা ঠিক উল্টো দিক দিয়ে মানুষের রাজনৈতিক আচরণটার উপর গুরুত্ব আরোপ করলেন, কেন এরাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করছে। আর দ্বিতীয়ত কি, গবেষণার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ধারণা তারা নিয়ে এলেন যে রাষ্ট্রবিজ্ঞানের যে গবেষণা সেটা ভৌত বিজ্ঞানের মতোই কী করতে হবে না, অবশ্যই যিনি গবেষণা করছেন তিনি নিরপেক্ষ থাকবেন। অর্থাৎ যেটা আউটপুট হিসাবে আসবে বা উপপাদ হিসাবে যেটা বেরিয়ে আসবে সেটাই কিন্তু আসল ফলাফল, এটাই কিন্তু গ্রহণ করতে হবে। কেন বিজ্ঞান এটাই বলে। এই বিষয়গুলোর উপর প্রতিবাদ স্বরূপ জন্ম হলো আচরণবাদের। এই জন্য রবার্ট ডাল আচরণবাদকে বলেছেন একটা প্রতিবাদী আন্দোলন।
আবার ডেভিড স্টোন এটাকে বললেন যে শিক্ষা বৌদ্ধিক এবং শিক্ষাগত আন্দোলন, অর্থাৎ ইন্টেলেকচুয়াল এবং এডুকেশনাল মুভমেন্ট। কেন না, অবশ্যই এই প্রথম রাষ্ট্রবিজ্ঞানে দেখা গেল যে মানুষের রাজনৈতিক আচরণের উপর গুরুত্ব আরোপ করা হলো, এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের কিছু ইন্টেলেকচুয়াল তারা এই জিনিসটার উপর বা এই বিষয়টার উপর অত্যাধিক গুরুত্ব আরোপ করলেন, এবং অত্যাধিক গুরুত্ব আরোপ করার পর এইটাকে নিয়েই বিচার বিশ্লেষণ করতে শুরু করলেন। আর শিক্ষাগত এই কারণে বলা হচ্ছে, শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে এই আচরণবাদ কিন্তু একটা নতুন পথ উন্মোচন করে দিল। অর্থাৎ এরপর এই যে আচরণবাদীরা প্রথম মানুষের রাজনৈতিক আচরণকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এলেন, এইটাকে সামনে রেখে কিন্তু বিভিন্ন ধরনের গবেষণা কিন্তু হতে থাকলো। এই জন্য এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল আন্দোলন এবং অবশ্যই এডুকেশনাল আন্দোলন। এই যে আচরণবাদের যে চিন্তাধারা অর্থাৎ আচরণবাদের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি কিন্তু প্রথম আসে, অর্থাৎ মানুষের রাজনৈতিক আচরণকে গুরুত্ব দিতে হবে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায়। তাহলে এই ধারণাটা প্রথম নিয়ে আসেন কি গ্রাহাম ওয়েলস তার হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থে, এবং আর্থার বেন্টলে দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থের মধ্য দিয়ে। তাহলে এই দুটি গ্রন্থই কিন্তু 1908 সালে প্রকাশিত হয়, এবং এই দুটি গ্রন্থ প্রকাশ হওয়ার সাথে সাথেই আমরা দেখলাম যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার একটা নতুন ধারা কিন্তু আসতে চলেছে রাষ্ট্রবিজ্ঞানে। এবং এই দুটো গ্রন্থের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানকেও যে বিজ্ঞান ভিত্তিক হিসাবে গড়ে তোলা যায়, এই ধারণাটা কিন্তু পাওয়া গেল। এরপর 1925 সালে আর্থার বেন্টলির নিউ আসপেক্টস অফ পলিটিক্স গ্রন্থটি প্রকাশিত হয়। এই গ্রন্থটি প্রকাশিত হওয়ার পরই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আরও একটা নতুন দিক কিন্তু উন্মোচন হয়ে যায়। কেন, এই গ্রন্থে ভৌত বিজ্ঞানের বিভিন্ন যে কলা কৌশল রাষ্ট্রবিজ্ঞানেও প্রয়োগ করা যায়, সেটা আর্থার বেন্টলে কিন্তু দেখালেন তার নিউ আসপেক্টস অফ পলিটিক্স গ্রন্থে। এবং তিনি কিন্তু এটাই শুধু থেমে থাকলেন না গ্রন্থ লেখে, তিনি একটা এই আচরণবাদেরকে একটা আন্দোলনের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য একটা গোষ্ঠী তৈরি করলেন। সেই গোষ্ঠীটার নাম ছিল শিকাগো গোষ্ঠী। এই শিকাগো গোষ্ঠী একটা আন্দোলন গড়ে তুললেন, যে আচরণবাদকে একটা আন্দোলনে তারা পর্যবসিত করলেন। এই জন্য আর্থার বেন্টলেকেই বলা হয় আচরণবাদের জনক। এরপর 1953 সালে ডেভিড স্টোন এ সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড এনকোয়ারি ইনটু দ্য স্টেট অফ পলিটিক্যাল সায়েন্স গ্রন্থটি প্রকাশ করেন। এই গ্রন্থটি থেকে তিনি দেখালেন যে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে যেমন বিভিন্ন কলা কৌশলগুলো ব্যবহার করা হয়, সেই রকম বিভিন্ন কলা কৌশল এই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রেও কিন্তু প্রয়োগ করা সম্ভব। তিনি তার ইনপুট আউটপুট অ্যানালিসিসের মাধ্যমে সেইগুলোকে প্রয়োগ করলেন, এবং প্রয়োগ করে সেটা বাস্তবেও যে প্রয়োগ করা সম্ভব সেটা কিন্তু তিনি দেখালেন। সুতরাং এইভাবে কি হলো না, রাষ্ট্রবিজ্ঞানের একটা নতুন ধারা কিন্তু গড়ে উঠল। অর্থাৎ এতদিন ধরে যে বিষয়গুলো গুরুত্ব পেয়েছে 1900 সাল পর্যন্ত, সেইগুলো আস্তে আস্তে হ্রাস পেতে শুরু করলো, এবং পরিবর্তে কি হচ্ছে না, মানুষের রাজনৈতিক আচরণটা কিন্তু গুরুত্ব পেতে শুরু করছে। এই মানুষের রাজনৈতিক আচরণের মধ্যে জনমত, রাজনৈতিক দল, স্বার্থ গোষ্ঠী বা মানুষের নির্বাচন সংক্রান্ত যে সমস্ত বা ভোট সংক্রান্ত যে ধরনের আচরণ, এইগুলো কিন্তু আস্তে আস্তে গুরুত্ব পেতে শুরু করলো। বিভিন্ন সংঘ, বিভিন্ন সংগঠন, তাদের ভূমিকা, এগুলো কিন্তু এতদিন গুরুত্ব পায়নি, যেগুলো এরপর কিন্তু গুরুত্ব পেতে শুরু করলো, এবং রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন ধারা কিন্তু আস্তে আস্তে এইগুলোকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার আরও বিভিন্ন ধারা কিন্তু আসতে শুরু করলো। যেমন ডেভিড স্টোনের ইনপুট আউটপুট অ্যানালিসিস, তারপরে আলমন্ডের স্ট্রাকচার অফ ফাংশনাল থিওরি, তারপরে গেম থিওরি, কমিউনিকেশন থিওরি, এই সকল বিভিন্ন থিওরিগুলো কিন্তু আস্তে আস্তে আমরা পেলাম। তাহলে আচরণবাদের মূল বক্তব্যটা কি না, আচরণবাদের মূল বক্তব্যটা হচ্ছে যে আচরণবাদকে একটা অভিজ্ঞতাবাদী তত্ত্বের ভিত্তিতে বিশ্লেষণ করা, অর্থাৎ অভিজ্ঞতাবাদী তত্ত্ব একটা গড়ে তোলা, এবং এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠা করা। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে বিজ্ঞান, এর গবেষণা, এর তত্ত্ব বা তথ্য, এইগুলো যে নির্ভুল হতে পারে, এই প্রয়াস কিন্তু লক্ষ্য করা গেল আচরণবাদের মধ্য দিয়ে। এবং শুধু তাই নয়, আচরণ যেটা মূল গুরুত্ব আরোপ করতে চাইলে সেটা হচ্ছে কি না, গবেষকরা গবেষণার ক্ষেত্রে মূল্য নিরপেক্ষ থাকবেন, অর্থাৎ তাদের ব্যক্তিগত কোনো চিন্তা ভাবনা কোনো রকম অগ্রাধিকার পাবে না। গবেষণার পরিপ্রেক্ষিতে
যেটা উঠে আসবে সেটাই কিন্তু গ্রহণ করতে হবে বা সেটাই প্রকাশ করতে হবে। ব্যক্তিগত কোনো চিন্তা ভাবনা বা ব্যক্তিগত কোনো অনুমান এইগুলোকে কিন্তু একেবারে বর্জন করা হলো আচরণবাদে। এবার আচরণবাদের যদি আমরা বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করি সংক্ষেপে, তাহলে কি হবে না, আচরণবাদ সম্পর্কে ধারণাটা একেবারে পরিষ্কার হবে। এই আচরণবাদের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করতে গিয়ে আমরা যদি দেখি, তাহলে প্রথমে ডেভিড স্টার্নের নাম উল্লেখ করতে হয়। ডেভিড স্টার্ন আচরণবাদ বৈশিষ্ট্যের কথা বলেছেন, যে বৈশিষ্ট্যগুলো কিন্তু পুরোপুরি ভৌত বিজ্ঞানে প্রয়োগ করা যায়, মানে ভৌত বিজ্ঞানে প্রয়োগ করা হয় সেই রকম রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও প্রয়োগ করা যেতে পারে এবং রাষ্ট্রবিজ্ঞানকেও বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠিত করা যেতে পারে, সেই রকম কতগুলো বৈশিষ্ট্যের কথা তিনি উল্লেখ করলেন। সেগুলি হলো নিয়মমাফিকতা, সত্যতা প্রমাণ, কৌশল উদ্ভাবন, সংখ্যায়ন, মূল্যবোধ নিরপেক্ষতা, নিয়মাবদ্ধ সুসম্বন্ধকরণ, বিশুদ্ধ বিজ্ঞান, সংহতি সাধন। এই 8টি বৈশিষ্ট্যের কথা তিনি উল্লেখ করলেন। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, এগুলো হচ্ছে কি না, ভৌত বিজ্ঞানেও এই কলাকৌশলগুলো ব্যবহার করা হয়। তাহলে এই কলাকৌশলগুলোও যদি রাষ্ট্রবিজ্ঞানেও প্রয়োগ করা হয়, রাষ্ট্রবিজ্ঞানের বিশ্লেষণে, তাহলে কিন্তু কি না, রাষ্ট্রবিজ্ঞানকেও আমরা একটা বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠা করতে পারবো। এছাড়া আরও অনেকেই আচরণবাদের বৈশিষ্ট্যগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের কথা বলেছেন। যেমন E.M. কার্কপ্যাট্রিক 4টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। এছাড়া ইয়োলাও, তারপরে এল্ডারভেল্ড, জেনোউইটস, এরাও আচরণবাদের 4টি বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করেছেন। তাহলে এই যে আচরণবাদী তাত্ত্বিকরা যে বিভিন্ন বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলেন, এই বৈশিষ্ট্যগুলো আমরা যদি সংক্ষেপে আলোচনা করি, তাহলে আচরণবাদ সম্পর্কে ধারণাটা আরও পরিষ্কার হবে। প্রথমেই বলতে হয় যে আচরণবাদ এই যে রাজনৈতিক বিশ্লেষণ বা রাজনৈতিক আলোচনা, এই আলোচনাকে মূল্যমান নিরপেক্ষ রাখতে চান। কেন তারা পরিষ্কার বলছেন যে রাজনৈতিক কোনো বিষয় বিশ্লেষণের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা কোনটা উচিত অনুচিত বা ন্যায় অন্যায়, এগুলোর কিন্তু কোনো রকম গুরুত্ব দেওয়া চলবে না, অর্থাৎ এগুলোর কোনো গুরুত্ব থাকবে না। একজন গবেষক গবেষণা করছেন, তিনি গবেষণার সময়, গবেষণা বলতে এখানে একটা নির্দিষ্ট রাজনৈতিক কোনো সমস্যা সম্পর্কে যখন তিনি কোনো গবেষণা করছেন, তখন সেই গবেষণা সম্পর্কে তিনি কিন্তু সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন। এখানে তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ কোনো গুরুত্ব পাবে না। অর্থাৎ একজন গবেষককে তার ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয়টি কিন্তু সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। ওই যে বললাম যে 2 ভাগ হাইড্রোজেন এবং 1 ভাগ অক্সিজেন যদি মেশায়, তাহলে সবসময় জলই পাবো। এখানে যিনি মেশাচ্ছেন তার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপর কোনো কিছু নির্ভর করে না। তেমনি একজন রাষ্ট্রবিজ্ঞানী বা একজন গবেষক যখন গবেষণা করছেন কোনো রাজনৈতিক বিষয় সম্পর্কে, তখন তিনিও কিন্তু কি না, এই ব্যক্তিগত পছন্দের ব্যাপারটি কিন্তু অবশ্যই পরিহার করবেন। আচরণবাদ কি চায়? আচরণবাদ চায় না অন্যান্য যে সমাজ বিজ্ঞানগুলো আছে, সেই সমাজ বিজ্ঞানগুলোর সাথেও একটা সুসম্পর্ক গড়ে তুলতে হবে। অর্থাৎ সাবেকি তত্ত্বে রাষ্ট্রবিজ্ঞানের স্বতন্ত্রতার উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল, কিন্তু আচরণবাদে কি হচ্ছে, আচরণবাদ তার আলোচনাকে আন্তঃসমাজ বিজ্ঞানমূলক করে গড়ে তুলতে চাইছেন। অর্থাৎ একটা রাজনৈতিক যে সমস্যা, সেই সমস্যার মধ্যে আরও অনেক সমস্যা জড়িত থাকে এবং সবগুলো একত্রিত হয়ে সেটা রাজনৈতিক সমস্যায় পরিণত হয়। তার মধ্যে অর্থনীতি জড়িত থাকতে পারে, তার মধ্যে জাতিগত ব্যাপার বা জাতিসত্তাগত ব্যাপার জড়িত থাকতে পারে, বা তার সাথে ধর্ম জড়িয়ে থাকতে পারে, বা তার সাথে সামাজিক কোনো বিষয় জড়িয়ে থাকতে পারে। সুতরাং কি না, কোনো রাজনৈতিক সমস্যা যখন আমি পর্যালোচনা করছি, তখন কিন্তু আমাকে এই বিষয়গুলো সম্পর্কেও অবহিত থাকতে হবে। আর এই বিষয়গুলো আমরা কোথায় পাবো? তাহলে সেই সব সমাজবিজ্ঞানে পাবো, অর্থাৎ দর্শন বা অর্থবিদ্যা বা সমাজবিদ্যা বা নৃবিদ্যা, এইগুলোর সাথে কিন্তু সুসম্পর্ক গড়ে তুলতে হবে। এইগুলো থেকে কিন্তু তথ্য সংগ্রহ করতে হবে, তথ্য সংগ্রহ করেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষণ করতে হবে। এছাড়াও কি না, আচরণবাদ তত্ত্ব এবং গবেষণার পারস্পরিক নির্ভরশীলতার উপর গুরুত্ব আরোপ করে। অর্থাৎ শুধু তত্ত্ব একটা দিলাম, বিভিন্ন তত্ত্ব আমরা পেয়েছি সাবেকি মতবাদে, সেই তত্ত্বটাই শেষ কথা নয়, সেই তত্ত্বটা বাস্তবে কতটা প্রয়োগ করা যায়,
অর্থাৎ গবেষণার ক্ষেত্রে কতটা প্রয়োগ করা যাচ্ছে বা গবেষণার ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করতে হবে, অর্থাৎ বাস্তবে সেগুলো প্রয়োগ করতে হবে। বাস্তবে প্রয়োগ করে তবেই কিন্তু কি না সেই তত্ত্বগুলো সম্পর্কে আমরা একটা নির্ভুল জ্ঞান অর্জন করব যে হ্যাঁ এই তত্ত্বটা ঠিক না এই তত্ত্বটা ঠিক নয়। বিভিন্ন রাষ্ট্ররা দার্শনিক বিভিন্ন তত্ত্ব দিয়েছেন, সেই তত্ত্বটা রাজনৈতিক সমস্যার বিশ্লেষণে বা রাজনৈতিক সমস্যার সমাধানে কতটা ফলপ্রসূ সেটা কিন্তু কি যদি সেটাকে বাস্তবে প্রয়োগ করা যায়, অর্থাৎ কোনো সমস্যা যখন আমি পর্যালোচনা করছি সেই বিষয়টা সম্পর্কে যখন গবেষণা করছি তখন সেই তত্ত্ব কতটা ফলপ্রসূ হচ্ছে এর পরিপ্রেক্ষিতেই কিন্তু সেই তত্ত্বের মূল্য নির্ধারিত হবে। তাহলে কি না তত্ত্ব এবং এই গবেষণার মধ্যে একটা পারস্পরিক নির্ভরশীলতার কিন্তু জায়গা রাখতে হবে বা নির্ভরশীলতা গড়ে তুলতে হবে। আর বিভিন্ন আচরণবাদীরা বিশেষ করে ডেভিড স্টার্ন এই যে ভৌত বিজ্ঞানের বিভিন্ন যে কলা কৌশলের কথা বলেছেন সেই কলা কৌশলগুলো কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে প্রয়োগ করতে চান আচরণবাদীরা চান যে ভৌত বিজ্ঞানে যেমন যে পদ্ধতি অনুসরণ করা হয় কোনো কিছু গবেষণার ক্ষেত্রে ঠিক রাষ্ট্রবিজ্ঞানেরও গবেষণার ক্ষেত্রে অর্থাৎ রাজনৈতিক বিষয় সম্পর্কে গবেষণার ক্ষেত্রেও কিন্তু ভৌত বিজ্ঞানের ন্যায় সেই সব কলা কৌশলগুলো ব্যবহার করা উচিত। সেই সব কলা কৌশল যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু কি হবে না সেই যে গবেষণা বা সেই যে বিশ্লেষণ সেই বিশ্লেষণটা কিন্তু অনেকটাই বিজ্ঞান ভিত্তিক হবে। এবং সর্বশেষে বলতে হয় যে সাবেকি যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি এই যে রাষ্ট্রীয় কাঠামো বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এগুলোর উপর গুরুত্ব আরোপ করেছিল, তার পরিবর্তে আচরণবাদ কিসের উপর গুরুত্ব আরোপ করে না আচরণবাদ গুরুত্ব আরোপ করে মানুষের রাজনৈতিক আচরণের উপর। অর্থাৎ মানুষের রাজনৈতিক আচরণটাকে যদি ভালোভাবে আমরা বিশ্লেষণ করতে পারি তাহলে কিন্তু কি না রাজনীতি সুস্পষ্ট কিন্তু একটা ধারণা আমরা পাবো। আচরণবাদের এই যে আলোচনা পদ্ধতি বা আচরণবাদীরা যে আলোচনা পদ্ধতির কথা বললেন এটাও কিন্তু বিভিন্ন দিক দিয়ে সমালোচিত হয়েছে। কেন? প্রথম হচ্ছে কি আচরণবাদ চেয়েছে যে প্রচলিত একটা সমাজ বিশেষ করে বুর্জোয়া সমাজকে কিভাবে রক্ষা করা যায়, অর্থাৎ একটা বুর্জোয়া সমাজকে কিভাবে রক্ষা করা যায় তারই উপায় নির্ধারণের চেষ্টা করেছে কিন্তু আচরণবাদ। তাতে যদি আমরা আলমন্ডের স্ট্রাকচারাল ফাংশনাল থিওরি দেখি অর্থাৎ কাঠামো কার্যগত তত্ত্ব এবং ডেভিড স্টার্নের ওই উপকরণ উপপাদ বিশ্লেষণ ইনপুট আউটপুট অ্যানালিসিস যদি আমরা দেখি সেক্ষেত্রেও দেখব যে তারা চেয়েছেন কিভাবে একটা প্রচলিত সমাজ ব্যবস্থা তার স্থায়িত্ব রক্ষা করবে, তার স্থিতিশীলতা রক্ষা করবে, এটার উপরই কিন্তু তারা গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ একটা সমাজের পরিবর্তনের কোনো দিশা কিন্তু তারা দেখাননি। দ্বিতীয়ত যেটা সমালোচনা করা হয় সেটা হচ্ছে যে আচরণবাদীরা এই যে ভৌত বিজ্ঞানের কলা কৌশল প্রয়োগ করার কথা বলেছেন এবং তথ্য এবং পরিসংখ্যান জোগাড়ের উপর অত্যধিক গুরুত্ব আরোপ করেছেন, কিন্তু মানুষের রাজনৈতিক আচরণ কিন্তু সবসময় জটিল, এটা কিন্তু অত সরল পথে যায় না। সুতরাং এক্ষেত্রে ওই মানুষের জটিল রাজনৈতিক আচরণ পর্যালোচনার ক্ষেত্রে এটা যে কতটা ফলপ্রসূ হবে তা কিন্তু বলা যায় না। নেক্সট, আচরণবাদীরা আলোচনাকে মূল্য নিরপেক্ষ করতে চেয়েছেন, অর্থাৎ মূল্যমান নিরপেক্ষ ভ্যালু ফ্রি সায়েন্স হিসাবে গড়ে তুলতে চেয়েছেন রাষ্ট্রবিজ্ঞানকে, কিন্তু এটা কিন্তু ভুল প্রমাণিত হয়েছে। কেন? সব সময় রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় মূল্যকে কিন্তু গুরুত্ব দিতেই হবে। এই জন্য আমরা দেখেছি যে পরবর্তী ক্ষেত্রে উত্তর আচরণবাদের জন্ম হয়েছে, যেখানে আচরণবাদ ওগুলোকে একেবারে গুরুত্ব দেয়নি, গুরুত্বহীন ভেবেছিল এবং গুরুত্ব দেওয়াটাকে অপরাধ বলে মনে করেছিল। সেখানে উত্তর আচরণবাদ যখন আমরা বিশ্লেষণ করব তখন দেখব কি না উত্তর এই যে মূল্যটাকে আবার ফিরিয়ে আনতে কিন্তু বাধ্য হয়েছে, যে মূল্যগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল সাবেকি দৃষ্টিভঙ্গি। এছাড়া আচরণবাদ অন্যান্য সমাজবিজ্ঞানের উপর অত্যাধিক গুরুত্ব আরোপ করেছে এবং অন্যান্য সমাজবিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানকেও কিন্তু একীভূত করে দেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে একটা স্বতন্ত্রতা আছে, অর্থাৎ এরও যে একটা স্বতন্ত্র বিশ্লেষণের জায়গা আছে, এই জায়গাটাকে কিন্তু তারা ক্ষুণ্ণ করেছেন। এটা কিন্তু তাদের বিরুদ্ধে একটা সমালোচনা। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের স্বতন্ত্রতাও রক্ষা করতে হবে। তবে যাই বা হোক না কেন, রাষ্ট্রবিজ্ঞানের যে চিরাচরিত একটা রাজনৈতিক আলোচনা এতদিন ধরে চলে আসছিল 1900 সাল পর্যন্ত,
তার বিরুদ্ধে একটা অন্য ধরনের রাজনৈতিক আলোচনা ধারা কিন্তু এনেছে আচরণবাদীরা। এবং অবশ্যই আচরণবাদীরা যে বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করেছেন সেইগুলোকে কিন্তু একেবারে তারা যে বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করেছেন সেই বিষয়গুলোকে কিন্তু একেবারে অগ্রাহ্য করা যায় না। কেন আজকের দিনে এই যে রাজনৈতিক দল, স্বার্থগোষ্ঠী, জনমত প্লাস গণমাধ্যম, এই সবগুলোকে অবশ্যই রাজনীতির আলোচনাতে আনতেই হবে। এবং রাজনীতির আলোচনা করতে গেলে, রাজনৈতিক সমস্যার পর্যালোচনা করতে গেলে কিন্তু এগুলোর অবশ্যই প্রয়োজন আছে। এবং আচরণবাদীরা কিন্তু এইগুলোর উপরেই অত্যাধিক গুরুত্ব আরোপ করেছেন যে এইগুলোকে কিভাবে বিশ্লেষণ করা যায় তারই উপায় নির্ধারণের চেষ্টা করেছে আচরণবাদ। এর সাথে একটা রিটিন নোটস দিয়ে দিচ্ছি, স্টুডেন্টরা এটা লিখে নেবে, তোমাদের এটা পরীক্ষায় কাজে লাগবে।